আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সারাবাংলা.net এর হেড অফ নিউজ ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF এর প্রেসিডেন্ট গুলাম সামদানি। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। দর্শক, জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। ধন্যবাদ হিরুজুমান, ২১শে টিভির একটা জনপ্রিয় অনুষ্ঠান ২১শে বিজনেস থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি সামদানি ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই, আপনি জানেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং মিউচুয়াল ফান্ড রয়েছে প্রায় ৪০০-র কাছাকাছি। শুধুমাত্র কোম্পানি ধরলে ৩৫০ কোম্পানি রয়েছে। এর মধ্যে ১০৩টি কোম্পানি জেড ক্যাটাগরিতে রয়েছে। তাহলে বলা যায় যে ১/৩ কোম্পানি জেড ক্যাটাগরিতে রয়েছে। সেক্ষেত্রে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য কি ধরনের বার্তা দেওয়া হচ্ছে? আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানির প্রায় ১/৩ কোম্পানি জেড ক্যাটাগরিতে। আসলে জেড ক্যাটাগরি ইন্ডিকেট করে ওই কোম্পানিগুলোর অবস্থাটা কি, এটাকে জাঙ্ক শেয়ারও বলে। জাঙ্ক শেয়ারও বলে। তো একটা মার্কেটের যদি ১/৩ কোম্পানি বা শেয়ারগুলো যদি জাঙ্ক শেয়ার হয়, তাহলে এখানে আসলে বিনিয়োগকারীদের তো আস্থা থাকার কথা না। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরা যখন দেখবে এই বাজারের ১/৩ শেয়ারের যে কোম্পানিগুলো ভালো কোম্পানি না, জেড ক্যাটাগরি শেয়ার মানে হলো এই কোম্পানিগুলো ভালো না, আমরা সাধারণত যেটা বুঝি। তাহলে ১/৩ শেয়ার যদি ভালো না হয়, এখানে ইনভেস্টররা কিভাবে ইনভেস্ট করবে? এবং এর বাইরে যে কোম্পানিগুলো ভালো, সেটাও যে কতটা ভালো, ওটা নিয়েও প্রশ্ন আছে। যে এর উৎপত্তি কোত্থেকে? আপনি জানেন যে ২০২৪ সালে ৭টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে আনা হয়েছে, ২০২৫ পর্যন্ত ১৬টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে আনা হয়েছে। অনেকে বলে থাকেন যে বিগত যে আমল রয়েছে, গত ১৫ বছরে বস্তা পচা IPO আনার কারণে সেটা হয়েছে। আপনার মতে এই কারণগুলো কি কি, যে কারণে জেড ক্যাটাগরির সংখ্যা দিন দিন বাড়ছে? আসলে আমরা গত ১৬ বছর, বিশেষ করে খায়রুল কমিশন এবং শিবলি রুবায়েত কমিশনের আমলে মার্কেটে যে কোম্পানিগুলোকে লিস্টেড করছে, তার অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া মেনটেন করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার কথা ছিল, অধিকাংশ কোম্পানি সেই ইয়াগুলো করতে পারে না। সেই ইয়াগুলো কি বলে, যে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল না করেই আসছে। তাহলে কীভাবে আসলো? এগুলো দুই কমিশন নানান সুযোগ সুবিধা নিয়ে এবং সুযোগ সুবিধার বিনিময়ে এই মানে দুর্বল কোম্পানিগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে EPS বেশি দেখিয়ে নানানভাবে ওদেরকে ম্যানিপুলেট করে মার্কেটে তালিকাভুক্ত করছে। যেই কারণে দেখা গেছে একটা কোম্পানি হয়তো লিস্টেড হওয়ার আগে দেখা গেছে 3 বছর 4 বছর 5 বছর লাভ দেখাইছে, কিন্তু লিস্টেড হওয়ার 1 বছরের মাথায় 2 বছরের মাথায় আস্তে আস্তে লস কি বলে যে লভ্যাংশ দেওয়ার পরিমাণটা কমে গেছে, অনেকে লসে আছে। এই সকল কারণে মূলত কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে চলে গেছে। তো আসলে এখানে আমি দায়ী করব বিগত 2টা কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি করার ক্ষেত্রে কোম্পানিগুলোর সঠিক ক্রাইটেরিয়াটা নির্ধারণ করতে পারে নাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আসি যে বর্তমান যে কমিশন রয়েছে, আপনি জানেন পুঁজিবাজার বিষয়ক টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আমরা আসবো মার্জিন লোন এবং মিউচুয়াল ফান্ড বিষয়ক যে সুপারিশ আছে, কিন্তু আমরা IPO নীতিমালা সংস্কারের কোনো সুপারিশ দেখি নাই। সেক্ষেত্রে IPO নীতিমালাটা খুব ইম্পর্টেন্ট ছিল কিনা এবং এই ক্ষেত্রে কিছু সুপারিশ কাম্য ছিল কিনা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা। আপনারা জানেন বর্তমান কমিশন আসার পর এখনো নতুন কোনোভাবে IPO আসতেছে না। আবার এখন যে সুপারিশগুলোতে আসছে, সেখানে IPO যদি ভালো না আসে, তো সুতরাং মার্কেট ভালো হবে না, অর্থাৎ ভালো কোম্পানি না আসলে ভালো ইনভেস্টর আসবে না। তো সেই ক্ষেত্রে ভালো কোম্পানি আনার জন্য টাস্কফোর্সের অবশ্যই একটা সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে আমি মনে করছি। সেই গুরুত্বটা না দিয়ে তারা অন্যান্য দুর্বল বিষয়গুলোকে প্রাধান্য দিছে, এটা আসলে আরেকটা দুর্বল দিক। আচ্ছা, IPO আসারও আগে IPO নীতিমালা সংস্কার প্রয়োজন কিনা? কারণ আসলে আগের যে IPO নীতিমালা রয়েছে, সেটার ফাঁক ফোকরেই তো আসলে এই সুযোগগুলো নেওয়া হয়েছে। সেক্ষেত্রে নীতিমালা সংস্কার প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন? IPO নীতিমালা সংশোধনের কোনো বিকল্প নাই। নীতিমালাটাকে অবশ্যই সংশোধন করে এমনভাবে করতে হবে যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে দুর্বল মৌলভিত্তির কোম্পানি যাতে লিস্টেড না হইতে পারে। পাশাপাশি বিগত 15-16 বছর যে সমস্ত দুর্বল কোম্পানিগুলো নানান কারসাজির কারণে বা অবৈধ লেনদেনের মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পেয়েছে অথবা সুযোগ করে দেওয়া হয়েছে, এর সঙ্গে যারা জড়িত, আমি বলবো তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ দুর্বল কোম্পানিকে নানান সুযোগ সুবিধার বিনিময়ে
আইপিওতে আসার সুযোগ করে দিতে না পারে। যে এক্ষেত্রে আরেকটি বিষয় আপনি একটু আগে বলছিলেন যে আসলে ক্যাটাগরি প্রথার কারণেই কিন্তু আসলে এখন বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়েছে। এক্ষেত্রে আপনি জানেন যে আজ যে শেয়ারকে জাং শেয়ার ধরা হচ্ছে সেইগুলো কয়েক বছর আগে ভালো মূল্যভিত্তি সম্পন্ন শেয়ার ছিল। ক্যাটাগরি যে প্রথা রয়েছে সেটি আসলে পুনর্বিবেচনা করার দরকার কিনা, এই যে শ্রেণী বিভাজন, এই শ্রেণী বিভাজনের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরাই, সেক্ষেত্রে এটি পুনর্বিবেচনা করার সময় এসছে কিনা। এখন এখানে পুনর্বিবেচনা করার ক্ষেত্রে আপনি কোনটা বোঝাচ্ছেন সেটা আমি ক্লিয়ার না। ক্যাটাগরি প্রথা, আচ্ছা সেটা এ বি এন জেড, এখন ক্যাটাগরি তো থাকতে হবে। আমি ক্যাটাগরি দিয়ে একটা কোম্পানিকে আমরা নির্দেশনা মানে পাই যে এটা কি ভালো না খারাপ, এ বি সি এ বি জেড, তা এখন যদি না থাকে বিনিয়োগকারীরা তো বুঝতে পারবে না। আচ্ছা, আমি আপনার সাথে একমত। হ্যাঁ, তো সুতরাং ক্যাটাগরি থাকা দরকার আছে। এখানে প্রশ্নটা হলো জেড ক্যাটাগরিতে কেন আসছে? জি, একটা কোম্পানি লিস্টেড হওয়ার 2 বছর 3 বছর বা পরে কেন জেড ক্যাটাগরিতে চলে যেতে হলো? সুতরাং নিশ্চয়ই তারা আসলে এ ক্যাটাগরির কোম্পানি ছিল না, বি ক্যাটাগরির কোম্পানি ছিল না, ব্যক্তি লাভের আশায় মানে অসৎ উপায় অবলম্বন করে এই কোম্পানিগুলোকে মার্কেটে লিস্টেড করার সুযোগ দিছে, ফলে তাদের স্ট্রেংথ বেশি দিন ধরে রাখা যায় না। এক্ষেত্রে আরেকটু অ্যাড করতে চাই আমি যে ক্যাটাগরি প্রথা আপনি জানেন যে মে 2024-এ যে বিএসসিসি সার্কুলার আছে সেই অনুযায়ী বলা আছে যে ডিভিডেন্ড ঘোষণা করে 80% লভ্যাংশ না দিতে পারলে তাহলে ক্যাটাগরি জেডে যাবে। আমরা যে জেড ক্যাটাগরিতে এখন দেখতে পাচ্ছি বেশিরভাগ ডিভিডেন্ড ঘোষণা দিয়ে না দেওয়ার কারণে জেডে আছে, অথবা এই জিএম অনুষ্ঠিত না হওয়ার জন্য। তাহলে এই যে দুইটি কারণ, সেই ক্ষেত্রে আগে যারা কোম্পানি স্পন্সর ডিরেক্টর যারা রিজার্ভ রেখে ডিভিডেন্ড ঘোষণা করেছে তারপরে দেয়নি, তাদের আসলে আগে বিচারের আওতায় আনা উচিত ছিল, নাকি আসলে সাধারণ বিনিয়োগকারীদেরকে সেই লোকসানটা নিতে হবে? এটা অবশ্যই কোম্পানিকে বিচারের আওতায় আনতে হবে। তার অনেক কোনো কোম্পানি আমরা দেখছি যে লভ্যাংশ দেওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও সে লভ্যাংশ দেয় নাই, না দিয়ে তার রিজার্ভ বাড়াইছে, যেই কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। লভ্যাংশ কম দেওয়ার কারণে এগুলি ক্যাটাগরি পরিবর্তন হয়েছে, দিন দিন বিনিয়োগকারীরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে, যে এই ক্ষেত্রে প্রয়োজন নীতিমালা চেঞ্জ করতে হবে, যে তুমি কতটুকু রিজার্ভ রাখতে পারবে আর কতটুকু তোমাকে মানে ম্যান্ডেটরিভাবে ডিভিডেন্ড দিতে হবে। কারণ ডিভিডেন্ড না দিলে তো ওই টাকাটা ডিরেক্টররাই মূলত বুক করে, শেয়ার হোল্ডাররা তো ওইভাবে আর পাচ্ছে, কি বলে যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা শেয়ার কিনতে তারা তো ওইভাবে পাচ্ছে না। এক্ষেত্রে বাজার বিশ্লেষকরা একটি পরামর্শ দিয়েছিলেন গত সপ্তাহে যে আসলে যে কোম্পানি ঘোষণা দিয়েছে, ঘোষণা দিয়ে যদি না দিতে পারে ডিভিডেন্ড, সেক্ষেত্রে ডিএসই ওয়েবসাইটে প্রকাশ করা হোক 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যে এই কোম্পানিটি এই অবস্থা রয়েছে, সেক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য আসতে পারে। আগে থেকে নোটিশ দেওয়া হলে তো বিনিয়োগকারীরা একটু সতর্ক হতে পারে। আপনার মতে এটি কি মনে হয়? অবশ্যই আমি আপনার সাথে একমত। সেক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কোম্পানি সেন্সিটিভ ইনফরমেশনগুলো তাদের ওয়েবসাইটে যদি 10 দিন 15 দিন 1 সপ্তাহ আগে প্রকাশ করে, তাহলে বিনিয়োগকারীরা সচেতন হতে পারবে। পাশাপাশি তারা যদি আবার এমনও আমরা দেখাচ্ছি যে সক্ষমতা নাই, তারপর বেশি ডিভিডেন্ড ঘোষণা করছে কোনো আরেকটা ফন্দি ফিকিরের কারণে, যাদের এতে ম্যানিপুলেট করে সে একটা দাম বাড়াই ফেলছে, পরবর্তী দেখা গেছে ডিভিডেন্ডটা বিতরণ করতে পারছে না, এটাও একটা কারণ। জি, এক্ষেত্রে সামনে ভাই আপনি যেহেতু ক্যাটাগরি প্রথার পক্ষে, আমি ধরে নিলাম আপনি পক্ষে, কারণ এটা দিয়ে আমি আইডেন্টিফাই করব যে কোনটা ভালো কোনটা আসলে খারাপ, অথবা জাং শেয়ার। আপনি জানেন মিউচুয়াল ফান্ড আসলে যতগুলো তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড আছে সবগুলো বাই ডিফল্ট এ ক্যাটাগরিতে, মিউচুয়াল ফান্ডের কোনো রেটিংই হয় না। তাহলে আপনার কাছে আবার প্রশ্ন যে একদিকে পুঁজিবাজারে ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড না দেওয়ার কারণে আমি ক্যাটাগরাইজেশন করছি, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কেন এক্ষেত্রে রেটিং হচ্ছে না, সবসময় শুধুমাত্র এই ক্যাটাগরিতে থাকে? এটা এখানে আসলে আমাদের বাংলাদেশের পুঁজিবাজারে সবচেয়ে বেশি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে মিউচুয়াল ফান্ড কিনে। একসময় বলা হয়তো আপনার পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ড রাখেন তাহলে আপনি একটা নিরাপদে থাকবেন, কিন্তু আসলে যারা এই কাজটা করছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই মিউচুয়াল ফান্ডগুলোকেও একটু ক্যাটাগরির বিষয়ে কি করা যায় এটাও কমিশনকে ভাবতে হবে, যে আমি দুর্বল মিউচুয়াল ফান্ড হওয়া তো আমি এক ক্যাটাগরিতেই থেকে যাচ্ছি, ইনভেস্টররা মনে করতেছে এক ক্যাটাগরিতে মানেই ভালো, সুতরাং আসলে তো এগুলো ভালো না। সুতরাং এই বিষয়টাকেও আমাদের ভেবে দেখা সময় এসেছে বলে আমি মনে করছি। আচ্ছা, আপনার কাছে আমি মিউচুয়াল ফান্ডের যে সুপারিশগুলো মানে টাস্ক ফোর্সের যে সুপারিশ মিউচুয়াল ফান্ড নিয়ে, সেটা সংক্ষেপে 1-2টা বলে দিচ্ছি, যেহেতু আপনার আলোচনার জন্য এটা সুবিধা হবে। এই ক্ষেত্রে প্রথমেই আপনি জানেন যে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের যে লভ্যাংশ সেটি আগে যেটা ছিল সেটা থেকে 30% করা হচ্ছে, আগে ছিল 70%। তাহলে তাদের লভ্যাংশ দেওয়া বাধ্যবাধকতা কমানো হয়েছে। সেক্ষেত্রে কি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডকে উৎসাহিত করা হয়েছে? ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডে 70% রয়েছে, তার মানে কি আসলে যে কোনো একটা ওপেন এন্ডকে কি একটু উৎসাহিত করা হচ্ছে কিনা? তা তো অবশ্যই আমি তাই মনে করতেছি, আমি দুইটা আগের অবস্থায় রাখা উচিত।
70%। আচ্ছা, আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে আরও আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে সারাবাংলা.net-এর হেড অফ নিউজ ও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF-এর প্রেসিডেন্ট গোলাম সামদানির সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও ফিরছি আলোচনায়। সামদানি ভাই, যেটা আমরা আলোচনা করছিলাম মিউচুয়াল ফান্ড নিয়ে, এখন সংক্ষেপে আরেকটু জানতে চাই যে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে একটু বাধা নিষেধ আরোপ করা হতে পারে, সেটিকে আপনি কিভাবে দেখেন? এটা খুবই ভালো দিক, কারণ যেটা অতালিকাভুক্ত বা তালিকাভুক্ত না, সেখানে তো তারা ওইভাবে রুল রেগুলেশনের আওতায় আসে না। তো সুতরাং তাদের ওই সকল কোম্পানিতে যদি বিনিয়োগ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকাটা অবশ্যই জরুরি, এবং টাস্কফোর্সের এই সুপারিশটাকে আমি সমর্থন করি। জি, এখন আসি তাহলে মার্জিন নিয়ে। আচ্ছা, মার্জিন নিয়ে আপনি জানেন যে প্রথমে যদি আমরা আসি যে 10 লাখ টাকার নিচে মার্জিন লোন দেওয়া হবে না, আর 6 মাসের ট্রেডিং অভিজ্ঞতা থাকতে হবে এবং নিয়মিত আয় থাকতে হবে। এই তিনটি নিয়মকে আপনি টাস্কফোর্সের সুপারিশকে কেমনভাবে দেখছেন? এটাও একটা চমৎকার সুপারিশ। আমি এর আগে ঢাকা ক্লাবে একটা প্রোগ্রাম করছিলাম, সেখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা ছিল। সেখানে আমি আমার বক্তব্যে বলছিলাম যে যে কোনো বিনিয়োগকারীকে মার্জিন লোন দেওয়াটা আসলে উচিত না। কারণ একটা লোক যখন 10 লাখ টাকার কমে বিনিয়োগ করে, আমি অবশ্যই এটা 50 লাখ বলছিলাম, তো তারপরে যে 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীকে মার্জিন লোনের আওতার বাইরে রাখার জন্য বলছে, এটা ভালো। কারণ অনেকে আমরা দেখি যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা নিয়ে মার্কেটে ইনভেস্ট করে, সেকেন্ডারি মার্কেট সম্পর্কে তার প্রপার ধারণা নাই, ফলে সে গিয়েই 10 লাখ টাকার এগেইনস্টে 20 লাখ টাকা বা 30 লাখ টাকা অথবা 10 লাখ টাকা মার্জিন লোন নেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে যে সে ওইটা শেয়ারের দাম কমার কারণে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফুড সেলের আওতায় পড়ে যাচ্ছে। তো ফলে এটা একটা খুবই ভালো দিক, কারণ যত ক্ষুদ্র বিনিয়োগকারী যত কম টাকা বিনিয়োগ করে এবং সে যদি মার্কেট সম্পর্কে ভালো ধারণা না থাকে এবং সে যদি একটা নির্দিষ্ট সময় 6 মাস, 1 বছর বা 2 মাস, 2 বছরের আগেই মার্জিন লোন পেয়ে যায়, তাহলে তার তো মার্কেট সম্পর্কে যত ধারণা না থাকার কারণে তার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। সেই ক্ষেত্রে মার্জিন লোন দেওয়ার ক্ষেত্রে কিছু যে ক্রাইটেরিয়াগুলো করছে, এগুলো অবশ্যই পুঁজিবাজারের জন্য ভালো এবং ইনভেস্টরদেরকে প্রোটেক্ট করবে বলে আমি মনে করছি। যে আরেকটি প্রোটেকশনের কথা বলি, যে আপনি এখন মার্জিন লোন নিয়ে কোনো একটা ব্রোকারেজ হাউসের যে মূলধন রয়েছে মার্জিন লোন দেওয়ার জন্য, সেক্ষেত্রে একক গ্রাহককে 10% এবং গ্রুপ পর্যায়ে 15% এবং খাত ভিত্তিক 30%-এর বেশি লোন দেওয়া যাবে না। অনেকে বলছে যে ক্যালকুলেশনে কিছুটা পরিবর্তন এসছে, বাট এই ক্ষেত্রে লিমিট করে দেওয়াটা পুঁজিবাজারে বিনিয়োগকারীদেরকে রক্ষা করবে কিনা? আমি মনে করি ভালো, কারণ একই খাত ভিত্তিকের সব কোম্পানি ভালো না। আবার একই খাতে যদি বেশি বিনিয়োগ করার বা মার্জিন লোনের সুবিধা দেয়, তাহলে ওই শেয়ারগুলো ম্যানিপুলেট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফলে এই ধরনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বা একক বিনিয়োগকারীর ক্ষেত্রে বা গ্রুপ বিনিয়োগকারীর ক্ষেত্রে বা একই গ্রুপের কোম্পানির ক্ষেত্রে একটু ভালো প্রস্তাব বলে আমি মনে করছি। আমি এবং এটাকে সাধুবাদ জানাই টাস্কফোর্সের এই ধরনের সুপারিশগুলোকে। আমরা এই যে বিএসসিসির মুখপাত্র এসেছিল, উনি যেটা বলেছিল খুব দ্রুতই এই সুপারিশগুলো নিয়ে পর্যালোচনা হবে এবং খুব দ্রুতই এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হবে সবার সাথে আলোচনার ভিত্তিতে। আপনার মতে টাস্কফোর্সে কোন কোন বিষয়গুলো আসে নাই তবে আসা উচিত ছিল? যেমন আপনি আইপিওর কথা বলছিলেন। আইপিওর বিষয়টা আসে নাই, তারপরে মার্কেট ম্যানিপুলেশনের সাথে বিগত দিনে যারা জড়িত তাদেরকে, এবং এমনকি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনেরও কিছু লোক মার্কেট ম্যানিপুলেশনের সাথে জড়িত ছিল, যারা এখনও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যাদের অনেককে নিয়ে দুদক ইনকোয়ারি করছে। এই সমস্ত লোকগুলোকে যদি শাস্তির আওতায় না আনা হয় এগুলোকে, তাহলে কিন্তু পুঁজিবাজারের প্রতি মানুষের আস্থা যথাযথভাবে ফিরে আসবে বলে আমি মনে করছি না। সেই ক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, যে আমরা শুধু বারবার বলি শিবলি রুবায়েতের আমলে কিংবা খায়রুল কমিশনের আমলে এই অনিয়ম হয়েছে, তো ওনারা তো ওই কমিশনের 6 জন লোক বা 4 জন কমিশনাররা বিদায় নিছেন, কিন্তু ওইখানে যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর, ডিডি বা যারা বিভিন্ন আইপিও অনুমোদন দিছে, আইপিও, সুতরাং তাদেরকে যদি আমরা দৃশ্যমান শাস্তির আওতায় না আনি, ফলে ওই লোকগুলোকে দিয়ে যদি আমরা একই কাজ করতে থাকি বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পরিচালনা করে থাকি, তাহলে তো শুধু শিবলি আর খায়রুল সাহেবকে দোষলে তো হবে না। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি বিষয় অনেক সময় পুঁজিবাজার বিশ্লেষকরা বলে থাকে যে কোম্পানিগুলোর মাধ্যমে কারসাজি হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত কিনা। কারণ আপনি জানেন যে হয়তোবা তাদের মদতদাতাই এই অবস্থা হয়েছে,
কিন্তু যেই কোম্পানি পুঁজিবাজার থেকে অর্থ নিয়ে গেছে অথবা স্পন্সর ডিরেক্টরের অর্থ নিয়ে গেছেন তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেই অথবা টাস্ক ফোর্সে কোনো সুপারিশ আসা উচিত ছিল কিনা? অবশ্যই, কারণ আমরা এই যে কোম্পানিগুলো যে এত লুটপাট হয়েছে, দুর্বল কোম্পানি লিস্টেড করে বাজার থেকে টাকা উঠে নিয়েছে, তো এর সাথে তো কোম্পানি স্পন্সররা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারপরে আরও ইস্যু ম্যানেজার থেকে ধরে সবাই কম বেশি জড়িত। তো এগুলো বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই ধরনের সুপারিশগুলো অবশ্যই আরও ভালোভাবে আসা দরকার ছিল বলে আমি মনে করছি, কারণ এটা একটা দুর্বলতা। আর এই তদন্ত কমিটির যে সুপারিশগুলো আসছে এটা অনেক দেরিতে আসতেছে, এখনো আমরা কোনো কাউকে দৃশ্যমান শাস্তির আওতায় আনতে বা ঘোষণা দিতে দেখছি না। যদিও ইতিমধ্যে তদন্ত রিপোর্টের আলোকে আমি জানি বেশ কয়েকটা কোম্পানিকে ডাকছে শুনানির জন্য, তারা হয়তো আগামী সপ্তাহ থেকে শুনানিতে আসবে, কিন্তু এখানে একটা দেরি হয়ে যাচ্ছে। পাশাপাশি আবার ঢালাওভাবে সবাই বিউ অ্যাকাউন্ট স্থগিত করে রাখছে, সবাইকে চোর মনে করতেছে। এটাও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমি মনে করি যে এই ক্ষেত্রে আরেকটু ছাড় দেওয়া উচিত। ছাড় বলতে সবাইকে ঢালাওভাবে চোর মনে করলে তো হবে না, মার্কেটটাকে তো আমাদের টিকিয়ে রাখতে হবে। সুতরাং যে গুরুতর অপরাধী বাইদা বাই 1-to-1 তাদেরকে ধরতে পারে, কিন্তু সবাইকে ঢালাওভাবে বিউ অ্যাকাউন্ট স্থগিত করে রাখা, লেনদেন করার সুযোগ সুবিধা না দেওয়া। আবার এমনও দেখছি শিবলি কমিশনের আমলে যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে রাখছিল সেই শাস্তিগুলো এখনো বহাল আছে। তাহলে শিবলি কমিশন যদি খারাপ হয়ে থাকে তাহলে তার আমলে যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল এর একটা বড় অংশ রাজনৈতিক কারণে, যে সে আমার পলিটিক্যালি আমার সাথে যায় না আমি তাকে ধরি, আমার সাথে সে ম্যানিপুলেশনে আসতেছে না বা আমার সাথে তার যোগাযোগ ভালো না, তাদেরকে শাস্তি দিয়ে রাখছে। সেই শাস্তিগুলো এখনো বহাল আছে। জি, আমরা আশা করি যে আপনি খুবই চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন, যে তখনকার আসলে যে শাস্তিগুলো ছিল সেটা আসলে পুনর্বিবেচনা করা উচিত এবং তার ভিত্তিতে আসলে পুঁজিবাজারে কারসাজির বিরুদ্ধে অন্যায় হয়ে থাকলে সেটার ব্যবস্থা নেওয়া উচিত। সব বিনিয়োগকারী যেন ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ না করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে 21শে বিজনেসের মতো জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জি দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি, নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন সারা বাংলা .net এর হেড অফ নিউজ এবং CMJF এর প্রেসিডেন্ট গোলাম সামদানি। দর্শক, এবারে নিচ্ছি একটা বিরতি। বেলা 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।